কমিউনিকেশনটা আমরা চালিয়ে যাব যাতে আপনাদের মাধ্যমে কনসালটেশন হিসাবে আমরা দেখছি, যেটা আমরা আমাদের সাংবাদিক গণমাধ্যমকে নিয়ে জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমাদের এই এই আজকে এই প্রেস ব্রিফিং। আমাদের কিছু তথ্য আছে, যেমন শ্রেণীকৃত ঋণ নিয়ে আমি আগেও বলেছি, এখনও বলছি, আমাদের তথ্য বের হচ্ছে, প্রতি মাসেই নতুন ডেটা বের হচ্ছে শ্রেণীকৃত ঋণের। বর্তমানে আমি যেটা আগেই বলেছিলাম যে শ্রেণীকৃত ঋণের পরিস্থিতি ভালোর দিকে যাবে না, অন্তত আপাতত যাবে না, এবং সেটাই আমাদের ডেটা থেকে বের হয়ে আসছে। যতই নতুন তথ্য আসছে ততই আমরা দেখতে পাচ্ছি যে অবস্থা আমি যেভাবে আগে প্রেডিক্ট করেছিলাম সেইভাবেই যাচ্ছে, অর্থাৎ শ্রেণীকৃত ঋণের পরিমাণটা বেড়ে যাচ্ছে। বর্তমানে এটা 20.2% পৌঁছেছে ডিসেম্বর মাসে। এটা ডিসেম্বরের ডাটা। এটা সেপ্টেম্বরে যেটা ছিল 16.93%। তো কি বলেন? আচ্ছা, এটা ছিল 16.9 থেকে এখন 20.2 গিয়েছে এই কোয়ার্টারে। পরিমাণটাও বেড়ে গেছে, অবশ্যই একই সাথে বাড়বে, সেটাই স্বাভাবিক। 3,45,000 কোটির উপরে এখন বর্তমানে এটার স্থিতি, এবং এটাও গত সেপ্টেম্বরে এটা ছিল 2,85,000-এর মতো। 2,85,000 থেকে 3,45,000 বেড়েছে। এটা আরও বাড়বে, এটাই আমি বলতে পারি। এটা এখনও আমরা শ্রেণীকৃত ঋণের যে চূড়া, সর্বোচ্চ পর্যায়ে সেটা আমরা এখনও পৌঁছাইনি। এটা আরেকটু সময় লাগবে, এবং আইনগত কিছু পরিবর্তনও হচ্ছে। আপনারা জানেন যে আগে যেটা 180 দিন ছিল সেটাকে 90 দিন করা হচ্ছে এখন। ফলে শ্রেণীকৃত ঋণের পরিমাণটা একটু বাড়বে, অ্যাক্সিলারেটেড হবে আর কি। যেটা বাড়তই 180 দিন পরে ওইখানেই যেত, কিন্তু সেটা এখন 90 দিন পরে সেখানে চলে যাবে। তো সেই কারণেও আমরা একটা ফাস্টার অ্যাক্সিলারেটেড এটা দেখব, মানে ক্লাইম্বিং অফ এনপিএলটা হবে। এটা 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 আমরা শঙ্কা না, এটা বাস্তবতা। এবং এটার কারণ আমি যাব না, কারণ নিয়ে যথেষ্ট বিশ্লেষণ হয়েছে, যথেষ্ট আলোচনা হয়েছে, কিন্তু সেই দিকেই আমরা যাচ্ছি। আমরা জানি যে আগে এটাকে কম করে দেখানো হতো বিভিন্ন কারণে, এবং এটার পরিমাণ ছিল 9% মতো। তো এটা 9 থেকে 20 হয়ে গেছে, এবং আরও 9 বেশি বাড়বে, এটাই আমার ধারণা। তো যাই হোক, আর পার্থক্যটাও আমরা জানি যে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন ব্যাংকগুলোতে এই পরিমাণটা সবচেয়ে বেশি। এটা 42% বর্তমানে, এবং এটা 40 থেকে এর 42.8, মানে প্রায় 43%-এর মতো। আগে ছিল 40.3। আর বেসরকারি ক্ষেত্রেও এটা বেড়েছে অনেকখানি, বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে 15.6, যেটা আগে ছিল 11.9। তো আমরা এই ডাটাগুলো আপনাদেরকে দিয়ে দেব এই ব্রিফিংয়ের পরেই। রাষ্ট্রীয়টা হচ্ছে 42.8 বর্তমানে। টাকার অঙ্ক আপনারা এখানে তো আমি দেখছি না, এটা আমাকে দেওয়া হয়নি। এটা দিয়ে দিবেন আমাদের কর্তৃপক্ষ। এখন এটা ছাড়াও আমাদের আরও অন্যান্য কিছু সংখ্যা আছে ব্যাংকিং খাত নিয়ে। ডিপোজিট গ্রোথটা এখনও পর্যাপ্ত হচ্ছে না। এটা 7-8% যেটাতে আছে সেটা কোনো মতেই গ্রহণযোগ্য না। কাজেই এইখানে আমাদেরকে চেষ্টা করতে হবে সরকারের মানে জনগণের আস্থা ব্যাংকিং খাতের উপর ফিরিয়ে আনতে হবে। সেটা একটা দিক, তবে সেটাও শুধুমাত্র সেটাতেও হবে না। আমাদেরকে আলটিমেটলি ব্যালেন্স অফ পেমেন্টের সারপ্লাসটাকে বাড়াতে পারলে, আমাদের রিজার্ভটাকে আরও বাড়াতে পারলে আমরা কিন্তু এটা করতে পারবো আশা করি। টোটাল ডিপোজিট 17,77,000 কোটি টাকা। এটা বৃদ্ধির হার মাত্র 7.44, একটু বেড়েছে
মনে হয় নাকি? কিছুটা স্যার, হ্যাঁ, স্লাইটলি। গত মাসে চেয়ে একটু বেড়েছে, কিন্তু এটা ইজ নট অ্যাকসেপ্টেবল লেভেল। এটা 8%-এর নিচে আছে বর্তমানে, যেটা হওয়া উচিত একটা স্বাভাবিক, একটা স্বাস্থ্যবান অর্থনীতিতে। এটা হওয়া উচিত 14 থেকে 16, 17, 18 পর্যন্ত। তার উপরে গেলে আবার সেটাও অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তো এই পর্যায়ে আমি মনে করি যে আমাদের এখানে কাজ করার আছে। আমাদের রিজার্ভ বর্তমানে গতকাল পর্যন্ত $21 বিলিয়ন, এর একটু বেশি ছিল, যেটা BPM 6-এর হিসাবে IMF-এর যে স্ট্রিক্ট ডেফিনেশন আছে সেটা অনুযায়ী এটা আমাদের উন্নয়নটা ভালো। এখানেও মোটামুটিভাবে বলা যায় যে একটা স্বস্তিজনক অবস্থায় আছি। এবং IMF-এর যে বাংলাদেশ ব্যাংকের যে হিসাবটা ছিল আগের থেকে, সেটাতে $26 বিলিয়ন মতো। হ্যাঁ, 26.2 বিলিয়ন। এবং এটা আমাদের 4 মাসেরও অনেক বেশি হবে যদি হয়। আর IMF-এরটাতে 4 মাসের একটু কম হবে হয়তো। তো আমাদের লক্ষ্য থেকে আমরা বেশি দূরে নয়। আমার কাছে মনে হয় যে আমাদের IMF হিসেবে আমাদের লক্ষ্য হওয়া উচিত অন্তত পক্ষে 4-এর থেকে বেশি। তো আমরা 4-এর কাছাকাছি চলে আসছি। আর কিছু দূর গেলে আমরা এটাকে ক্রস করতে পারবো। তো আমরা এখন পর্যন্ত সেপ্টেম্বর মাসের IMF-এর নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ টার্গেট আমরা অবজার্ভ করছি। সেপ্টেম্বর, ডিসেম্বরেও করেছি। আমরা আশা করছি যে মার্চেরটাও আমরা করতে পারবো উইথ প্রপার অ্যাডজাস্টমেন্টস ফর IMF-এর যে ডিসবার্সমেন্ট সেটা হয় নাই, সেটাকে অ্যাডজাস্টমেন্ট করে আমরা হয়তো সেটা অবশ্যই করতে পারবো। বর্তমানেই আমরা করতে পারবো যদি সেটা করা হয়। তো আমাদের এদিক থেকে আমরা একটা কমফোর্ট জোনে আছি। আমরা মনে করি না যে আমাদের কোনো ইমিডিয়েট কোনো ক্রাইসিস ব্যালেন্স অফ পেমেন্টের থেকেও আসবে বা ব্যাংকিং খাত থেকেও আসবে। আমরা এটাকে কন্টিনিউ করতে পারবো। আমাদের ডিপোজিট গ্রোথটা আর একটু ভালো করতে পারলে এই ক্রাইসিসটা, যেটুকু সংকট আছে, লিকুইডিটি সংকট আছে কিছু কিছু ব্যাংকে, সেটাও দূর হয়ে যাবে এবং সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো। আমরা দুর্বল ব্যাংকগুলোকে আমরা একীভূত করার চেষ্টা করব, বিভিন্নভাবে রেজলিউশন করার চেষ্টা করব, যেটা এবং এই ব্যাপারে আইনটাও তৈরি হয়ে গেছে। আইনটা আমরা FID-তে পাঠিয়েও দিয়েছি। এটা ভেটিং হয়ে গেলে এটাকে সরকার এটাকে গেজেট হিসাবে অনুমোদন দেবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই আইনের সাথে, ব্যাংক রেজলিউশন অ্যাক্টের সাথে আমরা আবার ব্যাংকিং ইন্স্যুরেন্স, ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্টও আমরা দিয়েছি। সেটাতেও কিছু পরিবর্তন তো আছেই। আমাদের এখন যেটা ডিপোজিট ইন্স্যুরেন্সের পরিমাণটা আমরা 2 লক্ষ করেছি 1 লক্ষ থেকে, সেটা তো আইনগত একটা প্রয়োজন এখানে করা হয়েছে আমার ধারণা। অর্থায়নের ব্যবস্থাটাও যেটা হয় সেটাও আমরা করছি। আমরা মনে করি যে ডিপোজিটরদের অন্তত পক্ষে 2 লক্ষ টাকা পর্যন্ত এটা আমরা ইমিডিয়েটলি দিতে পারবো, কিন্তু প্রয়োজন হবে না। আমরা মনে করি না যে কোনো ব্যক্তির মানে ব্যাংকিং খাতে টাকা রেখে টাকা পাবে না, এটা হবে না বাংলাদেশে। এটা আমরা করতে দেব না। কিছুটা দায়বদ্ধতা সরকারই নিচ্ছে এক্ষেত্রে। এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত যে ব্যাংক থাকুক না থাকুক ব্যক্তি তার টাকাটা পাবে। এটাকে আমরা নিশ্চয়তা দিচ্ছি সরকারের পক্ষ থেকে। তো এবং আমরা যেটা চাচ্ছি যে ব্যাংকিং খাতটাকে শক্তিশালী করা, অর্থাৎ দুর্বল যদি কোনো ব্যাংক থাকে সেগুলোকে একীভূত করে বা অন্য কোনোভাবে নতুন বিনিয়োগকারীকে সেখানে এনে স্ট্র্যাটেজিক ইনভেস্টর নিয়ে এসে তার বুনিয়াদ বা ভিত্তিটাকে শক্তিশালী করে ব্যাংকটাকে আবার পুনর্গঠন করা। তো এই প্রক্রিয়া আমরা কাজ করছি। আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হলে আমাদের অ্যাসেট কোয়ালিটি রিভিউয়ের কার্যক্রম চলছে, আপনারা জানেন 6টা ব্যাংকে চলছে, আরও কিছু ব্যাংকে আমরা খুব শীঘ্রই শুরু করতে যাব। সেগুলো হয়ে গেলে আমরা ইনশাল্লাহ ব্যাংক রেজলিউশন অ্যাক্ট অনুযায়ী আমাদের ব্যাংকিং খাতকে একটু পুনর্গঠন করার একটা প্রচেষ্টা আমরা নেব। তো এই পর্যায়ে আমি আর বেশি কিছু বলবো না, আপনাদেরকে একটু প্রশ্নের উত্তরে।
আমি এই দায়িত্ব নেওয়ার পরে ব্যাংকিং সেক্টরে একটা স্টেবিলিটি আসছে এবং আপনার এই যাত্রায় স্যার আপনাকে সাপোর্ট দিচ্ছে এবং আপনার কাছ থেকেও আমরা স্যার সবসময় সহযোগিতা পাই। যখন আপনাকে ডাকি আমরা পাই স্যার। দেখা করি স্যার, একটা অনুরোধ নিয়ে আপনার কাছে আসছি স্যার, যে আমাদের থার্ড ফ্লোরে আমাদের সহকর্মীদের অ্যাক্সেস স্যার একটা এবং এখানে স্যার ডেপুটি ডিরেক্টররা থাকেন, তাদের কাছে আমাদের ডেপুটিদের স্যার যেতে হয় স্যার। এক্সিকিউটিভ ডিরেক্টররা স্যার এখানে বসেন এবং স্যার বা তার জীবনের জন্য হুমকি না স্যার। এটা স্যার আমরা সহযোগিতা চাই এখানে কোনো আমরা তো কোনো সাংবাদিকের আসার নিষেধাজ্ঞা নেই। জাস্ট একটু প্রায়র ইনফরমেশন দিয়ে যার কাছে আসবেন তাকে জানিয়ে আপনারা আসেন। কেউ তো না করেনি। আমার কাছেই আসেন বা অন্য ডিজির কাছে আসেন বা ইডির কাছে আসেন, আপনারা তাকে জানিয়ে আপনারা চলে আসবেন। কোনো নিষেধাজ্ঞা নাই। আমরা আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টকে শক্তিশালী করছি, আপনাদের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা নেই। আমরা সবসময় বলি এবং এখনও আমি আপনাদের মাধ্যমে এবং আমাদের ডাইরেক্টর মানে আমাদের যে ডেপুটি গভর্নররা আছেন, ইডিরা আছেন, তাদেরকে বলবো যে আপনারা যখন মনে করেন আপনারা আপনাদেরকে অবশ্যই কথা বলবেন, আপনাদের সাথে যোগাযোগ রাখবেন আগের মতোই। কিন্তু সিকিউরিটি প্রোটোকল সেটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। এটা আমাকেও মানতে হবে, আপনাদেরও মানতে হবে, সবাইকে মানতে হবে। বাংলাদেশের ব্যাংকের সিকিউরিটি সিচুয়েশন সত্যিকার অর্থে প্রোটোকলটা ভালো না। এটা অন্য কোথাও এইভাবে হয় না। প্রোটোকলটা একটু মানতে হবে। এখানে কোনো বিধিনিষেধ কারো উপরই নাই, কোনো প্রতিষ্ঠানের উপরই নাই এবং থাকবে না। এটা আমি বিশ্বাসও করি না। কাজেই ওটা নিয়ে আপনারা চিন্তা করবেন না। আপনারা যার কাছে আসবেন তাকে তো জানাতে হবে। তো আমি আসতেছি, আপনার কাছে আমি আসবো, আপনারা আসেন। আর এই বিষয়ে আমরা সময় ক্ষেপণ না করে অন্য বিষয়ে যাই। আমাকেও চেক করবে, সবাইকে চেক করবে, চেক করার তো কোনো অসুবিধা নেই। জি, না আমাদের এখানে হয়েছে কি, আমাদের কিছু জায়গা আছে প্রত্যেক সেন্ট্রাল ব্যাংকেই থাকে যেখানে অ্যাক্সেস ইজ এক্সট্রা রেস্ট্রিক্টেড। যেমন আমাদের ডিলিং রুম, আমাদের কম্পিউটার আইটি এরিয়া, এগুলোতে তো অ্যাক্সেস থাকবেই না, তাই না? আছে না? তা আমাদের তদন্ত আছে, সেকশন আছে, বিএফআইইউ আছে, এগুলো তো থাকতে পারে না। তো একই রকমের ভাবেই কিছু সেন্সিটিভ সার্চ ফ্লোরের ব্যাপারে জিনিসটা হচ্ছে, এখানে যেটা হচ্ছে ডিটেকশন নিচেই হতে পারে, কিন্তু কথা হলো যে এসকোর্ট সিস্টেমটা এখানে সব জায়গাতেই আছে। পৃথিবীর আমি যেখানেই গেছি সব জায়গাতেই এটা চালু আছে, এটা থাকে। তো ভালো জিনিসও করবো না, খারাপটা কি করবো? স্যার আমরা স্যার আপনার স্যার সহযোগিতা হিসেবে থাকতে চাই স্যার। আমরা যেভাবে আসছি স্যার এইভাবে আসবো। আপনি স্যার নিচে চেকিংটা একটু কড়াকড়ি করেন, আমাদের প্রয়োজনে একটু ভালোভাবে চেক করে ঢোকা স্যার। আপনার না এটা শুধু একটু কথা বলি, থার্ড ফ্লোরের এটা রেস্ট্রিকশন ইজ নট ফর আপনাদের দা, ইট ইজ ফর বাংলাদেশ ব্যাংক অফিসিয়ালস অলসো। আপনি জিজ্ঞেস করেন, ইট ইজ ফর এভরিবডি। বাংলাদেশ ব্যাংকের যারা ভিতরে না, বাংলাদেশ এই থার্ড ফ্লোরের যারা অধিবাসী না বা থার্ড ফ্লোরে যারা কাজ করে না, তাদের বাইরে সবার জন্য সমানভাবে প্রযোজ্য। না পেশাগত কারণে তারাও আসবে। আমার শুনেন, আমার ডাইরেক্টররা আসবে না, আমাদের এই অডিটরের ইয়েরা আসবে না, যে জয়েন্ট ডাইরেক্টররা আসবে না, আসবে, কিন্তু তারাও ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবে, থার্ড ফ্লোরে আসতে হবে। এইটাই, আর কিছু না। স্যার একটা বিষয় হয়ে গেছে কি, ওখানে যদি এন্ট্রি করে আসে যে তার কাছে যাচ্ছে, তাহলে তো স্যার প্রত্যেকের সোর্সটা ডিসক্লোজ হয়ে গেল। ওইটার ব্যাপারে স্যার আমি একটু স্যার আমি ওবায়দুল্লাহ রানী সমকাল পত্রিকায় কাজ করি স্যার। আমি একটু বলতে চাই স্যার, যেটা হবে স্যার, আপনি যদি থার্ড ফ্লোরে রেস্ট্রিকশন করে দেন, আপনি আপনার পাশেই স্যার আছেন ডেপুটি গভর্নররা বা এরা ওনাদের দায়িত্ব নেওয়ার পরে আমার তো মনে হয় না যে স্যার আমি 1-2 দিন ওনাদের কাছে গেছি, মানে লাস্ট 6-7 মাসে। তো স্যার ওনাদের কাছে কিন্তু স্যার আমরা কখনো যাইও না, বা ওনার কাছে ঢোকার জন্য তো স্যার আমি থার্ড ফ্লোরে এসে কিন্তু একটা পারমিশন নিই। কিন্তু যদি আপনি রেস্ট্রিকশন করে দেন, তবে
অন্য কর্মকর্তারাও স্যার আমাদের সঙ্গে কথা বলতে চাইবে না। এটি কথা বলার ইস্যু নয়, প্লিজ। ইট ইজ এ সিকিউরিটি ইস্যু, ইট ইজ নট এ কথা বলার ইস্যু। আমি তো প্রথমে ক্লারিফাই করে দিয়েছি। স্যার একই রকম এটা আপনাদের উপর তালুকদার সাহেব স্যার নো নো না না স্যার আমি একটু বলি স্যার একই রকম সিকিউরিটি ইস্যু দেখাচ্ছিল। তখন বলছিল যে অনুমতি নিয়ে ঢুকতে পারবেন আপনারা, এই যে ডিজি স্যাররা বলছিল যে হ্যাঁ আপনি আমাকে ফোন করে চলে আসবেন, কিন্তু আলটিমেটলি একটা রিপোর্টারের পক্ষে আসলে স্যার একজন ডিজির অনুমতি বা ওই বাইরে থেকে ফোন করে এসে তার সাথে কথা বলা সম্ভব না। আমরা কি করি স্যার, আমরা যাই যে ডিজি স্যারের জন্য অপেক্ষা দেখি যে রুমে কেউ আছে কিনা, অপেক্ষা করি, তারপর তার পিএকে বলি, একটা সুইটেবল সময় আমরা তার ঢুকি। আমি আগের পরের আমি কিছু বুঝতে চাই যে আমি মনে করি যেটা হওয়া উচিত সেটাই হওয়া উচিত। সিকিউরিটি আপনি যান ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংকের গভর্নরের ফ্লোরে ঢুকতে পারেন কিনা আমাকে এসে বলবেন। অন্য দেশের তুলনা করবো না, কেন করবো না? যেখানে ভালো গুড প্র্যাকটিসেস আছে সেখানে করবো না কেন? কেন খেলাপি হলে কি সে ঢুকতে পারবে না? খেলাপি হলে কি তার আবেদন নিয়ে সে আসতে পারবে না? শুনেন, এটা খেলাপি হলেই যে থেকে অচ্ছুত হয়ে গেল তার কি কারণে খেলাপি হয়েছে আমাকে সেটা বুঝতে হবে। সব খেলাপি কি খারাপ খেলাপি? তা তো না। খেলাপি হলেই আলটিমেটলি স্যার আমরা যেটা বুঝতেছি স্যার, আপনার সাথে আমাদের এই কথাটা হওয়ার কথা না স্যার। আলটিমেটলি আমরা যেটা বুঝতেছি যে আপনার আশেপাশে মানে আমাদের সাথে একটা দূরত্ব তৈরি করার কোনো দূরত্ব এটা আমি বলবো আপনারা যদি এটা মনে করেন দ্যাটস ইওর প্রবলেম। আমি এটা মনে করি না, ইট ইজ নট মাই প্রবলেম। আচ্ছা আমরা কি অন্য কোনো বিষয়ে আলোচনা করতে পারি? স্যার আমার নাম সুশান্ত সিনহা। আপনি যে ফিজিক্যাল সিকিউরিটির থ্রেটের কথা বলছেন সেটা স্যার আমাদের দ্বারা হবে না, সেটা আমাদের ইআরএফএস সেক্রেটারি বলেছে এবং আমরা বহু বছর ধরে করে আসছি। যে সিকিউরিটিটা আপনারা ফেস করছেন না সেটা হচ্ছে যে আপনাদের যে অন্যান্য যে সাইবার সিকিউরিটি বা রিজার্ভ ব্যাংক থেকে সবকিছু আমরা যদি করি সেইটার দিকে যদি অ্যাটেনশন বাড়ানো যায়, আমরা সাংবাদিকরা বোধহয় আপনাদের জন্য কোনো সিকিউরিটির কোনো ধরনেরই কোনো আমরা আপনাকে কোনো টার্গেট করি নাই, করবো না, কিন্তু আমরা আপনাদের নাম নিয়ে আরেকজনও তো আসতে পারে। না স্যার এটা হয় না। কেন হবে না? ওয়াই না? ডোন্ট গিভ মি ননসেন্স, ওকে প্লিজ। আমাকে যে কেউ আসলে পরে থার্ড ফ্লোরে যে কেউ আসুক তার আইডেন্টিটি এবং সিকিউরিটি আমাদের জানা দরকার। দ্যাটস ইট। এখানে আর কোনো বিষয় নাই। এখানে আমরা লিখে দিয়ে এবং অফিসের আইডি নাম্বার দিয়ে কিন্তু ওখান থেকে আসতে হবে। হ্যাঁ আমরা বলছি যে ফোন করে আসতে গেলে তখন হচ্ছে যে কর্মকর্তার কাছে যাব, দিদি মহোদয় ফোন রিসিভ করবেন, আমরা আসতে পারবো। আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই স্যার। হ্যাঁ স্যার আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার পরে মানে সাংবাদিক, আপনি গভর্নর হওয়ার পরে সাংবাদিকরা যতটা খুশি হয়েছে আমার মনে হয় কেউ আর অত খুশি হয় নাই। কারণ 5ই আগস্টের আগে ফ্যাসিবাদের বিরোধী প্রত্যেকটা রিপোর্টের ক্ষেত্রে আমরা যখন আপনাকে ফোন করছি আপনার সাথে সাথে একটা, ফলে আমরা আপনার কাছ থেকে সকাল সন্ধ্যা রাত যে কোনো সময় আপনার কাছে ফোন করে আমরা একজন শক্তি যে মানে আপনি এখানে এসেছিলেন স্যার। স্যার এটা স্যার আর কিছু জিজ্ঞেস করবেন? বিষয় নয়, এটা তো সিকিউরিটি ইস্যু। এটা আমি এই বিষয়ে করব না। আমি এমন কিছু করব না যেটা আমাদের সিকিউরিটি রিকমেন্ডেশনের বিরুদ্ধে যায়। একটা কিছু হলে পরে তখন সেই দায়ভারটা কে নিবে? এটা সাংবাদিকতার ইস্যু নয়। কাজে আমি আপনাদেরকে সনির্বন্ধ অনুরোধ করছি, অন্য কিছু আলাপ করলে করেন। আর 10 মিনিট আমি আছি, আমি তারপর চলে যাব। আমাকে একটা মিটিং আছে আমার ক্যাবিনেটে, আমাকে সেখানে যেতে হবে 3:30টায়। হ্যাঁ আমি তো বললাম আমি আরো 10 মিনিট আসলে আমরা শেষ করে দিয়ে অনুষ্ঠান, কারণ এটা সমাধান আমার কাছে দেওয়া সম্ভব না। আমি এই দায়ভার নিব না যেটা আমার সিকিউরিটি প্রোটোকলের এগেইনস্টে। ইট ইজ নাথিং টু ডু উইথ রফ তালুকদার। আমার সাথে আমি এই তুলনাতে যাব না, আমি এই বিষয়ে আনবো না। এটা ওনার সাথে কোনো সম্পর্ক নাই। এখনো আছে স্যার ওই সিকিউরিটি জিএম এবং ওই সিকিউরিটি জিএম এগুলো করতেছে এবং আমাদের কাছে ইনফরমেশন আছে সাবেক গভর্নরের নিরাপত্তার দায়িত্বে এবং তাকে বাসায় রাখা শুরু করে সব সিকিউরিটি এবার তোমার জিএম করছে স্যার। অযৌক্তিক আমাকে শুনেন, পরিস্থিতি আমাকে বিবেচনায় নিতে হবে, আমাদেরকে বিবেচনায় নিতে হবে।
পরিস্থিতি সাংবাদিকদের দ্বারা চুল পরিমাণ কোনো সিকিউরিটি সাংবাদিকরা তো করে না জানি, কেন এই ইস্যুটা আনতে কিন্তু এটা তো আমাদের জন্য লজ্জা। সিকিউরিটি ইস্যু তো সাংবাদিকদের না, আপনাদেরকে কেউ বলে নাই, আপনাদের কিন্তু লক্ষ্য করে, এটা সবার জন্য প্রযোজ্য। স্যার একটা বিষয় For everybody. সিকিউরিটি কনসার্ন বলছেন যে এই সময় আপনারা কেন নিজেদেরকে একটা ক্লাসিফাই করে নিচ্ছেন নিজেদেরকে? এটা তো ইট ইজ অ্যাপ্লিকেবল ফর এভরিবডি। আমরা যদি বলতাম যে সবাইকে আসতে দাও, সাংবাদিকদের আসতে দিও না, স্যার একটা বিষয় একটু জানার যেটা আগের নিয়ম ছিল, দেন ইউ কুড হ্যাভ ব্লেমড মি। আগে তো সেটা ছিল যে সাংবাদিকদের আসতে দিবা না। স্যার একটা প্রশ্ন যে কি আমি তো সেটা বলি নাই। হঠাৎ করে আপনাদের কাছে কনসার্নের মনে হলো, এতদিন যেটা হয় না, হঠাৎ করে এতটা কড়াকড়ি সিকিউরিটি কোন জায়গা থেকে থ্রেট মনে হলো স্যার আপনাদের? আচ্ছা, আমরা কি থ্রেট পাচ্ছি না? আমাদের জীবন এবং পরিবারকে নিয়ে কি কথাবার্তা হচ্ছে না? হয় নাই? দিদারের উপর আর অ্যাটাক হয় নাই? তার পরিবারের উপর হুমকি হচ্ছে না? আমার পরিবারের উপর হুমকি হচ্ছে না? এগুলো হচ্ছে। রাস্তায় বাংলাদেশ ব্যাংকে কোথায় হবে কেউ কিছু বলতে হবে না। সব জায়গাতেই একটু সতর্ক থাকতে হবে সবাইকে। এটা 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 স্বাভাবিক সময় নাই, এবং স্বাভাবিক সময়েও কিন্তু এগুলো থাকে। স্বাভাবিক সময়েও সব দেশে এটা আছে। কাজেই আমরা এটা করতে যাচ্ছি, এটা আরো অনেক আগে থেকে এটা করা উচিত ছিল এইভাবেই, কিন্তু আমরা সেটা করা হয়নি কোনো কারণে। হ্যাঁ ঠিক আছে, তালুকদার সাহেব করেছেন, আমি আসলেন মনসুর সাহেব করলেন, ঠিক আছে। আপনারা সেভাবে লিখতে চান লেখেন। তা আমি মনে করি না যে এটা আপনাদের উদ্দেশ্যে করা হয়েছে। এটা করা হয়েছে সাধারণ নিরাপত্তাকে বর্ধিত করার জন্য। সাংবাদিকদের কেউ বাধ্য করে নাই, বাধা দেয় নাই। আপনারা আসেন, আপনাদেরকে তো কেউ বলে নাই যে আপনারা আসবেন না। আমরা যেখানে থার্ড ফ্লোরের ব্যাপারে আমরা বিধিনিষেধ আরোপ করছি আমাদের নিজেদের স্টাফের উপর। আচ্ছা, আজকের আলোচনা মনে হয় না আর বেশি দূর আগাবে। আপনারা আপনাদের অবস্থানে আছেন, আমিও আপনাদের সাথে থাকতে চাই, কিন্তু না তো হয়নি। বলতে হয় মূল সমস্যা হচ্ছে আমরা যখন সাংবাদিকরা রেস করছে যে যখন এই বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অনিয়মগুলো নিয়ে আপনার ব্যবস্থা নেওয়া উচিত, আমরা যখন এই সব ভয়েস রেস করেছি তার ফলশ্রুতিতেই এইরকম বিষয় আসতেছে বলে আমরা একটা সংখ্যা। না না, আমি সুস্পষ্টভাবে বলছি, যদি কারো বিরুদ্ধে সাংবাদিকরা এই বিল্ডিং এ থাকুক এবং আপনাদের সার্ভিলেন্স, মানে তারা মনে করে যে সাংবাদিকরা এখানে থাকলে এই কর্মকর্তারা একটা সার্ভিলেন্সের আওতা থাকে। দেখুন, আপনাদের ব্যক্তিগত মতামত আপনাদের রাখার অধিকার আছে, আপনারা রাখুন, সেটা ওটাকে আমি চেঞ্জ করতে চাই। ব্যক্তিগত মতামত না থাকা গণমাধ্যমের অধিকার। কিন্তু আমি সরকারিভাবে বলতে চাচ্ছি যে আমরা যেটা দিয়েছি সেটা একটা নিরাপত্তামূলক ব্যবস্থাপনা, এবং সেটা নিরাপত্তার স্বার্থে করা হয়েছে। এখানে সাংবাদিকদের উদ্দেশ্যে কোনো কিছুই করা হয়নি, অ্যাবসলিউটলি সিকিউরিটি রিজনে এবং সিকিউরিটি গ্রাউন্ডে এবং ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসটাকে মেনেই এটাকে করা হয়েছে। এটা কোনো ব্যক্তি অভিমত নয়, এটুকুই। আর আমি এই বিষয়ে কথা বলতে চাই না। আমার অন্য কোনো বিষয় না থাকলে আমরা এখন শেষ করে ফেলি আজকে।